আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান। এদিকে ইমরান খানের দলের শতাধিক নেতাকর্মীর কারাদণ্ড। আরও থাকছে বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প। আরও থাকছে ইরানের বাল্পিক ড্রোন মার্কিন নিষেধাজ্ঞার কবলে 5 প্রতিষ্ঠান। সর্বশেষ জানিয়ে দিব খাবারের জন্য খালে পেয়ে 12 কিলোমিটার হেঁটে আসা ছোট্ট আমিরকেও ছাড়ল না ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান। পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। তেহরান স্পষ্ট করে জানিয়েছে শুধু আলোচনায় বসলেই হবে না, আগের আগ্রাসনের ব্যাখ্যা এবং ক্ষতিপূরণ ছাড়া সাধারণ অবস্থায় ফেরার প্রশ্নই ওঠে না। তেহরানে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস বাগার্চি বলেন, তারা আমাদের আক্রমণ করলো, তখন তো আমরা আলোচনার মধ্যেই ছিলাম। এখন তারা যদি সত্যি আলোচনায় ফিরতে চায় তাহলে তার আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে, এরকম আর হবে না। পর্যবেক্ষকরা বলছেন, যতক্ষণ না যুক্তরাষ্ট্র আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ আলোচনার সামনে এগোবে না ইরান। অর্থাৎ ইরান চাইলে দায় স্বীকার, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা, এই 3 ধাপ পূরণ না হলে যুক্তরাষ্ট্রকে আলোচনার বসার বৈধতা দেওয়া হবে না। বিশ্লেষকদের মতে এটাই ইরানের চাপের কৌশল। একদিকে তারা এখনও ইউটিকের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে, অন্যদিকে জনগণের তীব্র বিরোধিতা এবং বিশ্বাস ভঙ্গের প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান আরও কঠোর করছে। গত 13 জুন ইসরায়েল ইরানে হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের 3টি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। এর জবাবে ইরানও দখলকৃত ফিলিস্তিন এবং কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উদিতে পাল্টা হামলা চালায়। 22 জুনের মধ্যে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েল অস্ত্রবিরতির অনুরোধ করে, ফলে 6 নম্বর আলোচনা বা 15 জুন ওমানে হওয়ার কথা ছিল তা বাতিল হয়। কারাকচি বলেছেন, আলোচনার পথ সংকীর্ণ হলেও একেবারে বন্ধ নয়, কিন্তু এই পথের শুরুর দিকটা ওদের সদিচ্ছার মধ্যেই থাকতে হবে। তিনি জোর দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র এখনও দৃশ্যমান মাত্রায় সমৃদ্ধকরণ চায় তবে আলোচনার কোনো ভিত্তি থাকবে না। ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানিকে লক্ষ্য করে কারাকচি বলেছেন, যদি তারা স্ন্যাপব্যাক মেকানিজম চালু করে তাহলে এটা হবে আলোচনার শেষ, কারণ তারা কোনো নিষেধাজ্ঞা তুলতে পারে না, কোনো বাস্তব পরিবর্তন আনতে পারে না। ইমরান খানের দলের একাধিক নেতাকর্মীর কারাদণ্ড। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের 108 জন সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 2023 সালে সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে তাদের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের মে মাসের দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেপ্তার হন ইমরান খান। এর প্রতিবাদে শুক্রবার হয় দেশব্যাপী সহিংস বিক্ষোভ শুরু হয়। আদালত জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে 58 জনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এই 58 জনের মধ্যে সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ নেতারাও রয়েছেন। বাকি ব্যক্তিদের থেকে 3 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী অভিযুক্তদের মধ্যে পাকিস্তান তেহরিক ই ইনসাফ, পিটিআই জাতীয় এবং সিনেটের নেতা ওমরান আয়ুব খান এবং শিবলি ফাজ রয়েছেন। রায় বলা হয়েছে, প্রসিকিউশন সন্দেহভাবে অভিযুক্তদের বিরুদ্ধে তাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালতের এই রায়ের নিন্দা জানিয়ে পিটিআই পোস্ট লিখেছে, পাকিস্তানের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো এত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে যে উভয় কক্ষের বিরোধী দলের নেতাদের কেবল এই ভিত্তিতে শাস্তি দেওয়া হয়েছে যে তারা ইমরান খানের রাজনৈতিক বক্তব্য প্রতিধ্বনিত এবং সাংবিধানিক সংগ্রামের অনুগত মিত্র ছিলেন। এছাড়া আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করবে বলেও জানিয়েছে পিটিআই। ইমরান খানের মিডিয়া উপদেষ্টা জুলফি বুকরি বলেছেন, সর্বশেষ শান্তির রায় গণতন্ত্রের জন্য একটি কাল দিন। একের পর এক বিরোধী নেতার দোষী সাব্যস্ত করা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্য শুভ লক্ষণ নয়, বরং এটি আমাদের ইতিমধ্যেই ভঙ্গুর গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
উল্লেখ্য, ইমরান খান 2023 সাল থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি, ভূমি জালিয়াতি এবং সরকারি গোপন নথি ফাঁস করার অভিযোগে বিচারের মুখোমুখি তিনি। আলাদাভাবে একই দাঙ্গার সঙ্গে জড়িত অভিযোগেও বিচারের মুখোমুখি হচ্ছেন তিনি। তবে ইমরান খান সব অভিযোগ স্বীকার করে বলেছেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার দলকে নির্মূল করার জন্য সেনাবাহিনী সমর্থিত অভিযানের অংশ। সেনাবাহিনী অবশ্য তার ওই অভিযোগ অস্বীকার করেছে। বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের উপর 10 থেকে 41% পর্যন্ত নতুন শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি এই সংক্রান্ত দুটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। প্রথম আদেশে পারস্পরিক শুল্ক নীতির আওতায় 69টি দেশের উপর শুল্ক বসানো হয়। এই আদেশ অনুযায়ী অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের পণ্যে 10% শুল্ক নির্ধারণ করা হয়েছে। তবে ভারত এবং তাইওয়ানের মতো কিছু দেশের পণ্যের তুলনামূলক উচ্চ হার, যথাক্রমে 25 থেকে 20% শুল্ক আরোপ করা হয়েছে। এসব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনও অমীমাংসিত থাকায় এই হার নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আদেশে কানাডার কিছু পণ্যের উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 35% করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডার সীমান্ত দিয়ে ফ্রন্ট লাইন সহ অবৈধ মাদকের প্রবাহ ঠেকাতে কার্যকর সহযোগিতা করছে না। ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতার অভাব রয়েছে, তাই আমি কিছু সুনির্দিষ্ট দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করাকে জরুরি এবং উপযুক্ত মনে করি। তবে যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির আওতায় যেসব পণ্য অগ্রাধিকার পায় সেগুলো এই শুল্কের আওতায় পড়ে না। নতুন এই শুল্ক হার 1 আগস্ট থেকেই কার্যকর হয়েছে। ইরানের আবাবিল ডন মার্কিন নিষেধাজ্ঞার কবলে 5 প্রতিষ্ঠান। ইরানের ডন উন্নয়ন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে 5টি প্রতিষ্ঠান এবং এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইরানের সামরিক ড্রোন আবাবিল তৈরি কার্যক্রমে সহযোগিতা করেছে। নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হল ইয়েমেনের কন্ট্রোল অবজার্ভ তাবরিক প্রতিষ্ঠানটির পরিচালক জাভাদ আলী জাহদ, হংকংয়ের ক্লিফটন, তাইওয়ানের মিস্টাইন, চীনের মেজাজ এবং এর সহযোগী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইরানের এয়ারফোর্স কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট বলে জানানো হয়। এর আগে যুক্তরাষ্ট্র ইরান এবং রাশিয়ার বিরুদ্ধে অস্থিতিশীল তৎপরতার অভিযোগে একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্কের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন অর্থমন্ত্রী স্কট রেজ বলেছেন, ট্রাম্প সরকার এমনই ইরানের উপর সবচেয়ে বড় পরিসরে নিষেধাজ্ঞা। এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠীর প্রভাব হ্রাস এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা। খাবারের জন্য খালি পায়ে 12 কিলোমিটার হেঁটে আসা ছোট্ট আমিরকেও ছাড়ল না ইসরায়েল। গাজা হিউম্যানিটেরিয়ান অডিশনের সঙ্গে যুক্ত হওয়া একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কর্মরত এক সাবেক মার্কিন সেনা গাজায় ছোট্ট আমির পরিচিত এই ফিলিস্তিনি বালকের শেষ মুহূর্তের একটি হৃদয় বিদারক বিবরণ শেয়ার করেছেন, যাকে সামান্য খাবার পরই গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলি বাহিনী। গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তানি আগুয়ের নামে সাবেক এই সেনা সদস্য তার সাক্ষ্যে গত 28 মে তারিখের মর্মান্তিক ঘটনার কথা স্মরণ করেন। সেদিন খাবারের জন্য গিয়ে নিহত হয় আমির। স্থানীয় বিবরণ মতে, খালি পায়ে এবং রোগা অবস্থায় প্রচণ্ড রোদের নিচে 12 কিলোমিটার হেঁটে এসেছিলেন আমির। আশা ছিল ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও যদি খাবার কিছু মেলে। তবে ছোট্ট আমির সংগ্রহ করতে পেরেছিল কেবল 1 মুঠো চাল এবং ডাল, যা পড়েছিল মাটিতে। গভীর আবেগঘন মুহূর্তটির বর্ণনা দিতে গিয়ে সাবেক মার্কিন এই সেনা কর্মকর্তা বলেন, শিশুটির কাছ থেকে এসে তার জিনিসপত্র রেখেছিল, তার হাতে চুম্বন করেছিল এবং ইংরেজিতে তাকে ধন্যবাদও জানিয়েছিল। ছেলেটি এরপর তার জিনিসপত্র তুলে নিয়ে ভিড়ের মধ্যে চলে যায়। কয়েক মিনিট পরে যখন সেই সৈন্য বেসামরিক লোকদের সঙ্গে চলে যাচ্ছিল, তখন ইসরায়েলি সামরিক বাহিনী হামলা এবং এতেই সেই ছেলেটির মৃত্যু হয়।